ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের প্রেজেন্টেশন মোটামুটি একই রকম, তবে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ভাইরাল মেনিনজাইটিস এবং ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের প্রগনোসিস খারাপ, এবং ভাইরাল মেনিনজাইটিসের সাধারণত ক্লিনিক্যাল ফিচার বা ধরো লেভেল অফ কনসাসনেস, ফোকাল নিউরোলজিক্যাল ফিচার, এগুলা সাধারণত হয় না আর কি। কেমন? আচ্ছা, ভাইরাল মেনিনজাইটিস, উই স্টার্ট ভাইরাল মেনিনজাইটিস। আচ্ছা, ভাইরাল মেনিনজাইটিসের প্রথম হচ্ছে ইটিওলজি। ইটিওলজি হচ্ছে পেশেন্টের কমন অর্গানিজম বা কমন ভাইরাস হচ্ছে তোমার এন্টেরোভাইরাস। তো এন্টেরোভাইরাসের ভিতরে সবচেয়ে কমন হচ্ছে তোমার ইকো, পক্সিক এবং পোলিও ভাইরাস। এটা হচ্ছে এন্টেরোভাইরাস। ভাইরাসের ভিতরে আমরা এন্টেরোভাইরাস ইনক্লুড পক্সিকি ভাইরাস, পোলিও ভাইরাস। কেমন? এন্টেরোভাইরাসে সবচেয়ে কমন হচ্ছে এন্টেরোভাইরাস, সেকেন্ড হচ্ছে তোমার হার্পিস সিমপ্লেক্স। হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের হলো টাইপ 2। টাইপ 1 দ্বারা হচ্ছে ভাইরাল এনকেফালাইটিস, মানে ব্রেনে হয় আর কি। আর এটা হলো মেনিনজাইটিস হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের টাইপ 2। এছাড়া অন্যান্য ভাইরাসের মধ্যে হইতে পারে মামস হইতে পারে, কেমন, ইনফ্লুয়েঞ্জা হইতে পারে। আচ্ছা, তারপরে তোমার হার্পিস সিমপ্লেক্স ছাড়াও তোমার অন্যান্য ভাইরাসের ভিতরে যেটা হইতে পারে তোমার ইস্টার্ন বাইট ভাইরাস, ইবি ভাইরাস, যেটা হচ্ছে ইনফেকশাস মনোনিউক্লিওসিস করে। তারপর বেরিসিলা জোস্টার ভাইরাস, এইচআইভি ভাইরাস। যদিও আমাদের দেশে কম এইচআইভি, কিন্তু ওয়ার্ল্ডে হইতে পারে এইচআইভি ভাইরাসের বিয়ে। এছাড়াও আরও কিছু লেস কমন যেটা, যেমন সাইটোমেগালো ভাইরাস হইতে পারে। তারপর তোমার হার্পিস সিমপ্লেক্স দ্বারা যেটা মোলারেটস মেনিনজাইটিস বলে, সেটি হইতে পারে। তাহলে কমন কারণ হচ্ছে তোমার এন্টেরোভাইরাস। সেকেন্ড যেটা, সেটি হচ্ছে তোমার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 দ্বারা হলো ভাইরাল এনকেফালাইটিস। তো হার্পিস সিমপ্লেক্স টাইপ 2 হইতে পারে ভেরিসিলা জোস্টার ভাইরাস। ভেরিসিলা জোস্টার মানে ভেরিসিলা হচ্ছে মানে চিকেন পক্সের পরে এরকম হইতে পারে আর কি ভাইরাল মেনিনজাইটিস। তাহলে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, ভেরিসিলা জোস্টার ভাইরাস, ইপস্টেইন-বার্গ ভাইরাস দ্বারা হয় তোমার কি ইনফেকশন মনোনিউক্লিওসিস। কেমন? এছাড়া তোমার আরবো ভাইরাস মানে আর্থ্রোপড বার্ন, যেমন মস্কিটো বাইট, টিক বাইট, এইগুলো দ্বারা হইতে পারে। এগুলোর বলা আরবো ভাইরাস বা আর্থ্রোপড বার্ন ভাইরাস। তাহলে কমন কিছু কিছু ভাইরাস আছে। এক নম্বর হচ্ছে তোমার এন্টেরোভাইরাস। এন্টেরোভাইরাসের মধ্যে তিনটা ভাইরাসের কথা আমি বলছি, পক্সিকি, ইকো এবং পোলিও। এটা হচ্ছে এন্টেরোভাইরাস, এটা হচ্ছে কমন অর্গানিজম। সেকেন্ড বলছি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ছাড়াও আর কিছু কিছু ভাইরাস হইতে পারে, যেমন ইবিবি ভাইরাস, ইপস্টেইন-বার্গ ভাইরাস, তারপর ভেরিসিলা জোস্টার ভাইরাস, মামস ভাইরাস। মামসের পরে হইলো তারপরে এই মেনিনজাইটিস হইতে পারে, মামস হইতে পারে, তারপরে এইচআইভি হইতে পারে। এছাড়াও লেস কমন কিছু আছে, সিএমবি মানে সাইটোমেগালো ভাইরাস। কেমন? তো এই সমস্ত ভাইরাস দ্বারা মেনিনজাইটিস হইতে পারে। তো একটা পেশেন্টের মেনিনজাইটিস হলে, ভাইরাল মেনিনজাইটিস হলে আমরা কি, তার ক্লিনিক্যাল ফিচার কি থাকে পেশেন্টের? তোমরা তো, আমি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস বলছি, তোমরা আমাকে আমার কথা শুনতে পাইতেছো তো? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস আমি ট্রায়াড অফ ফিচার বলছিলাম। পেশেন্টের ফিভার, হেডেক এবং নেক স্টিফনেস। এখানেও এরকম থাকে, তার ফিভার থাকে, হেডেক থাকে, নেক পেন থাকে। কেমন? মানে নেক স্টিফনেস থাকে। তো পেশেন্টের ফিভার হিস্ট্রিটা সাধারণত শর্ট হিস্ট্রি থাকে। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস এরকম শর্ট হিস্ট্রি থাকে, হয়তো 3 দিন, 4 দিন, 5 দিন। আমাদের ভাইরাল ফিভার তো সবারই কোনো না কোনো এক সময় হয়েছে, তাই না? এরকম ভাইরাল একটা ফিভারের হিস্ট্রি থাকে, যেটা সাধারণত 3-4 দিন বা 5 দিনের এরকম হিস্ট্রি থাকে, শর্ট হিস্ট্রি থাকে। ফিভারের সাথে থাকে হেডেক, কিন্তু এখানে হেডেক হয়, প্রচন্ড হেডেক হয়, সিভিয়ার হেডেক হয়, এবং এটা সাধারণত ফ্রন্টাল অথবা রেট্রোঅরবিটাল হয়। কেমন? এবং সিভিয়ার হেডেক হয়, পেশেন্টের ফিভার থাকে, হেডেক থাকে, পেশেন্টের নেক স্টিফনেস থাকে। এছাড়াও পেশেন্টের
পেশেন্টের কনস্টিটিউশনাল কিছু সিমটম বা সাইন থাকে। কনস্টিটিউশনাল সিমটম যেটা ভাইরাল ফিভার হলে তো আমাদের সবারই কখনো কখনো ভাইরাল ফিভার হয়, এর সাথে সাথে যেমন মাইল্ডি থাকে, বডি এক থাকে, পেশেন্টের নোশিয়া থাকতে পারে, ভমিটিং থাকতে পারে, অ্যানোরেক্সিয়া থাকতে পারে, পেশেন্টের ইভেন ডায়রিয়াও থাকতে পারে, অ্যাবডোমিনাল পেইন, ডায়রিয়া, এগুলো হচ্ছে কনস্টিটিউশনাল ফিচার। পেশেন্টের নার্ভাস সিস্টেম রিলেটেড কমপ্লেন হচ্ছে পেশেন্টের ফিভার থাকে, হেডেক থাকে, পেশেন্টের নেক পেন থাকে বা নেক স্টিফনেস থাকে, এটা হচ্ছে পেশেন্ট কমন কমপ্লেন। তার সাথে কনস্টিটিউশনাল সিমটম থাকে মায়ালজিয়া, পেশেন্টের অ্যানোরেক্সিয়া, নোশিয়া, ভমিটিং, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, পেশেন্টের ইভেন ডায়রিয়াও থাকতে পারে। এটা ভাইরাল ফিভারের যে সিমটমস বা কনস্টিটিউশনাল ফিচার। কিন্তু যদি শুধু মেনিনজাইটিস ইনভলভমেন্ট হয় তাহলে পেশেন্টের মেনিনজাইটিস ফিচার থাকবে, কিন্তু যদি আন্ডারলাইন ব্রেন প্যারেনকাইমে ইনভলভ করে তখন এনকেফালাইটিসের ফিচারও থাকতে পারে, সেটা আমরা বলি মেনিং এনকেফালাইটিস। শুধু মেনিনজাইটিস থাকলে পেশেন্টের ফিভার, হেডেক অ্যান্ড নেক স্টিফনেস এবং কনস্টিটিউশনাল সিমটম থাকবে। কিন্তু যদি পেশেন্টের আন্ডারলাইন এনকেফালাইটিসের ব্রেন ইনভলভমেন্ট হয়, ব্রেন প্যারেনকাইমে ইনভলভমেন্ট হয়, তখন এনকেফালাইটিসের ফিচার থাকবে। সেটা যেমন সিজার থাকতে পারে, পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস ডিটোরিয়েট করবে, যেমন ড্রাউজি হতে পারে, পেশেন্ট স্টুপারাস কন্ডিশন, ইভেন কমাটাস কন্ডিশনে চলে যেতে পারে যদি আন্ডারলাইন ব্রেন প্যারেনকাইমে ইনভলভমেন্ট হয়। কিন্তু যদি শুধু মেনিনজাইটিস ইনভলভমেন্ট হয়, মেনিনজাইটিস, তাহলে কিন্তু পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস মাইল্ডলি অল্টার থাকতে পারে, হয়তো ড্রাউজি থাকতে পারে, বাট স্টুপারাস কন্ডিশন বা কোমাটাস কন্ডিশন এইগুলো সাধারণত হয় না, এরা তোমার ব্রেন প্যারেনকাইমে ইনভলভমেন্ট হয়। তারপর সিজার থাকতে পারে যদি ব্রেন প্যারেনকাইমে ইনভলভমেন্ট হয়। শুধু ভাইরাল মেনিনজাইটিসে তাহলে যে কমপ্লেনগুলো, যে সিমটমগুলো বললাম এইগুলো থাকে। তুমি যখন এক্সামে এছাড়াও তুমি ইটিওলজিও বুঝতে পারতে পারো। যেমন ধরো একটা পেশেন্টের সিকে পক্স, তার স্কিনে তার ভেসিকুলার র্যাশ আছে, যেমন পেপুলো মেকুলার বা এই ধরনের র্যাশ আছে। তখন এই ধরনের র্যাশ যদি থাকে, তারপরে যদি পেশেন্টের মেনিনজাইটিস ডেভেলপ করে, তাহলে আমরা বলতে পারবো যে পেশেন্টের চিকেন পক্স হয়েছিল, চিকেন পক্সের থেকে পেশেন্টের মেনিনজাইটিস ডেভেলপ করছে। ধরো একটা পেশেন্টের প্যারোটাইটিস হয়েছে, বা ধরো তার মেল পেশেন্ট অর্কাইটিস হয়েছে, অথবা ফিমেল পেশেন্ট উফারাইটিস হয়েছে, অথবা অ্যাবডোমিনাল পেইন আছে, প্যানক্রিয়াটাইটিস হয়েছে, তাহলে প্যারোটাইটিসের সাথে যদি এই ধরনের ফিচার থাকে এবং সাথে যদি মেনিনজাইটিসের ফিচার থাকে, তাহলে বলতে হবে যে পেশেন্টের মামস হয়েছে, মামসের পরে তার মেনিনজাইটিস ডেভেলপ করছে। ওখানে যেরকম বলছিলাম যে তার চিকেন পক্স মানে তার স্কিন র্যাশ, তার সাথে মেনিনজাইটিসের ফিচার আছে, তাহলে বুঝতে হবে যে চিকেন পক্সের থেকে তার মেনিনজাইটিস ইনভলভমেন্ট হয়েছে। এই জন্য কিছু ফিচার পাওয়া যেতে পারে সিস্টেমিক এক্সামিনেশনে। তো আমরা যখন পেশেন্টকে এক্সামিনেশন করবো, পেশেন্ট আমি সেদিনও বলছি, প্রথম হচ্ছে হায়ার মেন্টাল ফাংশন দেখি, তারপর পেশেন্টের ক্রেনিয়াল নার্ভ দেখি, পেশেন্টের মোটর ফাংশন দেখি, সেরিবেলার ফাংশন, সেন্সরি ফাংশন, তার লাস্ট হচ্ছে সেন্সর মেনিজিয়াল ইরিটেশন। এখানে বলছিলাম যে লেভেল অফ কনসিয়াসনেস, হায়ার মেন্টাল ফাংশন ইউজুয়ালি নর্মাল থাকে, পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস ইউজুয়ালি নর্মাল। কখনো কখনো পেশেন্ট ড্রাউজি হতে পারে, কিন্তু ব্রেন প্যারেনকাইমে যদি ইনভলভ না হয় তাহলে পেশেন্টের কমাটাস কন্ডিশনে বা স্টুপারাস কন্ডিশনে যাবে না। তাহলে লেভেল অফ কনসিয়াসনেস ইউজুয়ালি নর্মাল। ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকতে পারে। আমি সেদিন বলছিলাম যে সাবরাকনের স্পেস দিয়া সব ক্রেনিয়াল নার্ভগুলো বেরিয়ে আসে, এবং সাবরাকনের স্পেস দিয়া দ্যাট ইজ সিএসএফ ভিতর দিয়ে তোমার আর্টারিগুলা, মিডল সেরিব্রাল আর্টারি বা অ্যান্টার সেরিব্রাল আর্টারি বা পোস্টার সেরিব্রাল, এইগুলা তোমার ব্রেনের ভিতরে ঢোকে। কেমন কাজে তোমার ক্রেনিয়াল নার্ভ বা আর্টারি মেবি ইনভলভ হতেও পারে, তবে মানে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে যেভাবে ইনভলভমেন্ট হয় এখানে ওইরকম অত সিভিয়ার ইনভলভমেন্ট হয় না, কাজে ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট থাকতে পারে। তারপর যে তোমার মোটর ফাংশনের ভিতরে তোমার ইউজুয়ালি মোটর ফাংশন হেমিস্ফেরিক, যদি আন্ডারলাইন ব্রেন প্যারেনকাইমে ইনভলভমেন্ট হয় তখন তুমি হেমিস্ফেরিক ফোকাল সাইন পাইতে পারো।
যেমন তার হয়তো হেমিপ্লেজিয়া থাকতে পারে বা মনোপ্লেজিয়া থাকতে পারে, এরকম কিছু থাকতে পারে। সেন্সরি সিস্টেমও ঠিক একই রকম, যদি ব্রেন প্যারেনকিউমের ইনভলভমেন্ট হয় তাহলে সেন্সরি সিস্টেম বা মোটর সিস্টেম ইনভলভমেন্ট থাকতে পারে। তুমি লাস্টলি যে যখন দেখবা সায়েন্স অফ মেনিজাল ইরিটেশন, নেক রিজিডিটি বা কার্নিক সাইন বা বুডজিনস্কি সাইন, নেক রিজিডিটি প্রেজেন্ট থাকতে পারে, যেমন কখনো কখনো না হতে পারো, ইউজুয়ালি থাকে নেক রিজিডিটি, কখনো কখনো কার্নিক সাইন বা বুডজিনস্কি সাইন পজিটিভ থাকতে পারে। তাহলে আমরা বলছিলাম যে ফিভার হেডেক এবং নেক স্টিফনেস, নেক রিজিডিটি থাকতে পারে। তাহলে একটা পেশেন্টের যদি শর্ট হিস্ট্রি পাও, 3 দিন 4 দিন বা 5 দিনের জ্বর, তার সাথে হেডেক আছে, তার সাথে নেক রিজিডিটি আছে, তোমার ডায়াগনোসিস তো সাধারণত ভাইরাল মেনিনজাইটিস, কেমন? কিন্তু এখানে লেভেল অফ কনসাসনেস বা কনভালশন বা তোমার ফোকাল নিউরোলজিক্যাল সাইন, এইগুলা সাধারণত ওই ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতো অত সিভিয়ার থাকে না। হাউ টু ডায়াগনোসিস, যে কোনো ডিজিজ ডায়াগনোস করার জন্য আমরা প্রথম হলো একটা পেশেন্টের সিমটম নেই, দ্যাট ইজ হিস্ট্রি। 2 নম্বর এক্সামিনেশন, 3 নম্বর হচ্ছে তোমার ইনভেস্টিগেশন। তাহলে তুমি নিউরোলজিক্যাল এক্সামিনেশন করো, নিউরোলজিক্যাল এক্সামিনেশনের সাথে তোমার সিস্টেমিক এক্সামিনেশন, অন্যান্য সিস্টেম এক্সামিনেশন, ধরো রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন, জিআইটি, কার্ডিওভাস্কুলার বা অন্যান্য সিস্টেম তুমি এক্সামিনেশন করবে। সেই সব সিস্টেম এক্সামিনেশন করলে তুমি হয়তো ফাইন্ডিং পেতেও পারো। যেমন একটু আগেই বলছি যে তুমি যেমন তোমার প্যারোটিড গ্ল্যান্ড এনলার্জ আছে বা প্যারোটিড গ্ল্যান্ড ইনভলভমেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে মনে করো যে তার মাংসের জন্য হয়েছে, হতে পারে। তারপর স্কিন যখন স্পঞ্জ দেখা গেলো যে ম্যাকুলোপপুলার র্যাশ আছে, তাহলে হইতে পারে এটা চিকেন পক্সের জন্য হইতে পারে। সেই জন্য তোমাকে সিস্টেমকে এক্সামিনেশন করতে হবে। কাজে নিউরোলজিক্যাল এক্সামিনের সাথে সাথে তোমার অন্য সিস্টেমও এক্সামিনেশন করতে হবে। এক্সামিনেশন করার পরে তাহলে প্রথম হচ্ছে হিস্ট্রি, তারপরে তুমি নিউরোলজিক্যাল প্লাস অন্যান্য সিস্টেম এক্সামিনেশন পরে তোমার একটা প্রফেশনাল ডায়াগনোসিস করবা। কেমন? প্রফেশনাল ডায়াগনোসিস হচ্ছে ভাইরাল মেনিনজাইটিস। এখন হাউ টু কনফার্ম করার জন্য তোমাকে কিছু রুটিন ইনভেস্টিগেশন করতে হবে এবং কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন আছে। তো রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা নর্মালি পেশেন্টের ব্লাড কাউন্ট, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপর পেশেন্ট ইউরিন, চেস্ট এক্সরে, পেশেন্টের যদি একটু বয়স্ক লোক হয় তাহলে আমরা ব্লাড সুগার, সিরাম ইলেকট্রোলাইটস, রেনাল ফাংশন, কখনো কখনো লিভার ফাংশন টেস্ট, এগুলো আমরা করি। কারণ একটা ভাইরাসের বিভিন্ন সিস্টেম ইনভলভ করতে পারে, সে রেনাল সিস্টেম করতে পারে, লিভার ইনভলভ করতে পারে। কাজে তার দেখা গেল যে লিভার ফাংশন টেস্ট করলে হয়তো সিরাম বিলিরুবিন, জিবিটি, এইগুলা তোমার রেস্ট থাকতে পারে। রেনাল ফাংশন করলে তার সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া, তারপর তোমার সিরাম ইলেকট্রোলাইট, এগুলো রেস্ট থাকতে পারে। কাজে তোমার একটা পেশেন্টের তোমার রুটিন ইনভেস্টিগেশন করবে, তার কমপ্লিট ব্লাড কাউন্ট, পেশেন্টের এক্সারসাইজ পিএ, পেশেন্টের ইমিউন রুটিন, ব্লাড সুগার, রেনাল ফাংশন, পেশেন্টের সিরাম ইলেকট্রোলাইট, এগুলো আমরা নর্মালি এই পরীক্ষাগুলো আমরা রুটিন ইনভেস্টিগেশন করি। ব্লাড কাউন্টের ভিতরে ইউজুয়ালি মেবি নর্মাল, অথবা তোমার কাউন্ট কমেও যেতে পারে, যেন ভাইরাল জ্বর হলে সাধারণত কাউন্ট কমেও যেতে পারে। কাজে আমরা রুটিন ইনভেস্টিগেশন, তোমার এই রুটিন ইনভেস্টিগেশন তোমাকে ডায়াগনোসিসে খুব একটা হেল্প নাও করতে পারে, কেমন? আচ্ছা, তাহলে তারপরে আমরা রুটিন ইনভেস্টিগেশন করি, কারণ এই পেশেন্ট ডায়াবেটিস থাকতে পারে বা রেনাল ফাংশন ইম্পেয়ার্ড থাকতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকতে পারে। সুতরাং এইগুলো হচ্ছে তোমার রুটিন ইনভেস্টিগেশন করতে হবে। এরপরে স্পেসিফিক ইনভেস্টিগেশন, আমরা স্পেসিফিক ইনভেস্টিগেশন আমরা কি করি সেদিন বলছিলাম, একটা যদি ইনভেস্টিগেশন করে তাহলে সিএসএফ পরীক্ষা করতে হবে। সিএসএফ করলে প্রথমে আমরা দেখি পেশেন্টের সিএসএফ এর কালার কি। তোমরা তো এখনো সিএসএফ লাম্বার পাংচার করতে দেখো নাই, কারণ ওয়ার্ডে তো তোমরা আসতে পারো নাই আর দেখো নাই। তাহলে যখন খুলবে, আমাদের হসপিটালে যখন খুলবে তখন এটা দেখার যদি হয় তাহলে দেখে নেবা। লাম্বার পাংচার করতে হবে। লাম্বার পাংচার করলে আমরা সিএসএফ পরীক্ষা করবো। সিএসএফ এর প্রথম দেখি আমরা কালার এবং প্রেশার। তো কালার সাধারণত ভাইরাল যদি হয় তাহলে ক্লিয়ার থাকবে, কারণ এটা তো শর্ট হিস্ট্রি, তো 3 দিন 4 দিন 5 দিনের জ্বর, তারপরে প্রেশার ডেভেলপ করে। তো এখন ভাইরাল কিনা বাট তোমার ব্যাকটেরিয়াল কিনা, ব্যাকটেরিয়ালও এরকম শর্ট হিস্ট্রি থাকে। তো ব্যাকটেরিয়াল যদি মেনিনজাইটিস তাহলে সেখানে পাবো কি টার্বিড, কালার থাকবে টার্বিড, তাই তো? ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে সিএসএফ এর কালার কি থাকবে? টার্বিড থাকবে। আর ভাইরাল মেনিনজাইটিসের কালার থাকবে
Clear. শর্ট হিস্ট্রি কিন্তু দুই জায়গায় কিন্তু আমরা শর্ট হিস্ট্রি পাবো। হয়তো 4-5 দিনের জ্বরের হিস্ট্রি থাকবে, ওই ব্যাকটেরিয়ালও এরকম শর্ট হিস্ট্রি থাকবে, ভাইরালও শর্ট হিস্ট্রি থাকে। কিন্তু যখন তুমি সিএসএফ দেখবা, যখন দেখবা তখন দেখবা যে কালার থাকবে, ব্যাকটেরিয়াল থাকবে টার্বিড, আর যদি তুমি ভাইরাল হয় তাহলে এটা থাকবে ক্লিয়ার একদম। প্রেশার ইনক্রিজ করবে, দুই জায়গায় প্রেশার ইনক্রিজ করবে, কেমন? আচ্ছা, এরপরে আমরা সিএসএফ কালেক্ট করবো। সিএসএফ আমরা 3টা ধরো টেস্ট টিউবে কালেক্ট করলাম। একটা তুমি করবে যে বায়োকেমিস্ট্রি, একটা সাইটোলজি, আর একটা হলো তোমার ব্যাকটেরিওলজি বা ভাইরোলজি। এই মানে এই সাধারণত আমরা 3টা টেস্ট টিউবে এই ফ্লুইড কালেকশন করি, সিএসএফ কালেকশন করি। তো যেটা বায়োকেমিস্ট্রি করবা সেটা প্রোটিন এবং সুগারের জন্য পাঠিয়ে দেবা। তো এখানে প্রোটিন এবং সুগার ইউজুয়ালি নর্মাল থাকবে, আর যদি প্রোটিন বাড়ে তো অল্প বাড়বে। আমরা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে বলছি যে প্রোটিন অনেক বেড়ে যাবে, আর এখানে প্রোটিন বাড়লেও অল্প বাড়বে। নর্মাল হচ্ছে 15 to 45 মিলিগ্রাম পার ডেসিলিটার, এখানে বাড়লেও অল্প বাড়বে। মেবি নর্মালও থাকতে পারে, সুগার নর্মাল থাকবে। ওখানে যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে বলছি যে প্রোটিন অনেক বেড়ে যাবে, সুগার কমে যাবে, আর এখানে সুগার নর্মাল থাকবে, আর প্রোটিন যদি বাড়ে অল্প বাড়বে, কখনো কখনো নর্মালও থাকতে পারে। এটা হচ্ছে তোমার বায়োকেমিক্যাল। যখন তুমি সাইটোলজি করবা, সাইটোলজিতে কি হবে? সাইটোলজিতে তোমার এখানে লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যাবে, কেমন? ভাইরাল তো, এখানে লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যায়। আর ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কি বাড়ছে? নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাবে, ওখানে কালার টার্বিড হবে, নিউট্রোফিল কাউন্ট বেড়ে যাবে। আর এখানে লিম্ফোসাইট কাউন্ট নর্মাল কয়টা সেল থাকে সিএসএফ এ? নর্মাল কয়টা থাকে সেল? আপ টু 4টে পর্যন্ত নর্মাল আমরা ধরি, কেমন? তাহলে লিম্ফোসাইট 4টে পর্যন্ত, কিন্তু এখানে অনেক বেড়ে যাবে, হয়তো 50, 75 বা 100 বেশি হইতে পারে। তাহলে সেল কাউন্ট বাড়বে, সেটা কি ধরনের সেল হবে? লিম্ফোসাইট, কেমন? তাহলে সাইটোলজিতে আমরা কি পাবো? লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যাবে। আর ওখানে পাইজেনিক মেনিনজাইটিস বা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কোন সেল বাড়ছে? নিউট্রোফিল কাউন্ট বেড়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে সাইটোলজি। এরপরে সব মানে ভাইরোলজি বা ব্যাকটেরিওলজি। এটা আমরা কি করব? এখানে আমরা কি করি? একটা হলো পিসিআর পর ভাইরাল নিউক্লিক অ্যাসিড। পিসিআর মানে হচ্ছে, এটা কি ধরনের পরীক্ষা? এটা হচ্ছে তোমার সামান্যতম নিউক্লিক অ্যাসিড যদি তোমার সিএসএফ এ থাকে, তাহলে পিসিআর এ 1000 টাইমস এমপ্লিফাইড হবে। সাধারণ একটু যদি ভাইরাল নিউক্লিক অ্যাসিড থাকে তাহলে অনেক গুণ বেশি দেখা যাবে। এই পিসিআর করবে, পিসিআর পর ভাইরাল নিউক্লিক অ্যাসিড, যেটা মেবি ডিএনএ, মেবি আরএনএ, সেটা নির্ভর করে কোন ধরনের ভাইরাস ইনভলভ হয়েছে, কেমন? তাহলে পিসিআর পর ভাইরাল নিউক্লিক অ্যাসিড, দ্যাট মে বি ডিএনএ, দ্যাট মে বি আরএনএ, এটা ডিপেন্ড করবে যে কোন ধরনের ভাইরাস ইনভলভমেন্ট হয়েছে। কিন্তু আমাদের এখানে আমরা প্রথম যেটা বলছিলাম, 80 to 85% ক্ষেত্রে সেটা হচ্ছে তোমার এন্টারোভাইরাস ইনভলভ হয়। তাহলে আমরা ভাইরাল নিউক্লিক অ্যাসিড, পিসিআর পর ভাইরাল নিউক্লিক অ্যাসিড করব। আর কি করতে পারি ভাইরাসের জন্য? আর কালচার করতে পারি। তবে ভাইরাল কালচার সব জায়গাতে হয় না, এটা স্পেসিফিক ল্যাব ছাড়া এটা করা যাবে না। যেমন আমাদের দেশে সাধারণত তোমার আইসিডিডির ভিত্তি হয় বা বিএসসি মূলত হয়, সব জায়গাতে আর ভাইরাস কালচার করা যায় না। এবং এটা কালচার করলে অনেক ক্ষেত্রে তোমার নেগেটিভও আসতে পারে, কথা বলতে পারছো? তো এই জন্য আমরা ভাইরাল কালচার সাধারণত আমরা করি না, কারণ যদি ফেসিলিটি না থাকে তাহলে তো ভাইরাল কালচার করা সম্ভব না। এটা তো ব্যাকটেরিয়াল কালচার নয়, এটা তো সব জায়গায় করা সম্ভব না। তাহলে আমরা এটা হলো সিএসএর যখন করবো, এটা হলো পিসিআর করতে পারি, পিসিআর পর ভাইরাল নিউক্লিক অ্যাসিড, আর একটা হলো কালচার করতে পারি যদি অ্যাপ্রোপ্রিয়েট কালচার যদি ফেসিলিটি থাকে, কেমন? তাহলে এইগুলো হচ্ছে আমরা পেশেন্টের যখন সিএসএফ এক্সামিনেশন করবো, তাহলে এগুলো প্রথম হলো আমরা নেকেডে এক্সামিনেশনে কি দেখবো? তার কালার দেখবো এবং প্রেশার দেখবো। তারপর সিএসএফ কালেক্ট করে ল্যাবে পাঠাবো। কিসের জন্য? একটা হলো বায়োকেমিস্ট্রির জন্য, প্রোটিন এবং সুগার, একটা হচ্ছে সাইটোলজি, আর একটা হচ্ছে মানে তোমার মাইক্রোবায়োলজি, ভাইরাল পিসিআর পর ভাইরাল নিউক্লিক অ্যাসিড। এবং যদি ফ্যাসিলিটি থাকে তাহলে কালচার করা যেতে পারে।
এইটা হচ্ছে আমরা সিএসএফ। দিস ইজ দ্য সিএসএফ ইনভেস্টিগেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। তোমাকে যদি বলা হয় যে কোন পরীক্ষা করবা, একটা পরীক্ষা যদি করো তাহলে সিএসএফ ইনভেস্টিগেশন করবে। আচ্ছা, কখনো কখনো তারপরে এসে তোমার ইমেজিং। ইমেজিং হচ্ছে সিটি বা এমআরআই অফ দ্য ব্রেন। তবে এটা রুটিনলি সিটি বা এমআরআই করা হয় না ভাইরাল মেনিঞ্জাইটিস যদি হয়, কারণ যদি পেশেন্টের আন্ডারলাইং ব্রেন প্যারেনকাইমা যদি ইনভলভমেন্ট হয়, দেখা গেলো পেশেন্ট কমাটাস কন্ডিশন আছে, অথবা পেশেন্টের বারবার কনভালশন হইতেছে, পেশেন্ট লেভেল অফ কনসাসনেস ডিটেক্ট করতেছে, তখন আমরা সিটি বা এমআরআই ফেসিলিটি যদি থাকে তখন করি আর কি। কিন্তু রুটিনলি সিটি বা এমআরআই সাধারণত করা হয় না। আচ্ছা, এই পেশেন্টের কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? ব্যাকটেরিয়াল মেনিঞ্জাইটিসের মতোই সাধারণত ভাইরাল মেনিঞ্জাইটিস এটা ভিনাইন এবং সেলফ লিমিটিং, কিন্তু কখনো কখনো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। যেমন তোমার হাইড্রোকেফালাস ডেভেলপ করতে পারে, পেশেন্টের ইনফার্কশনের পিছন নিয়ে আসতে পারে, মানে স্ট্রোকের পিছন নিয়ে আসতে পারে। পেশেন্টের তোমার রেস্ট ইন্টেক্রেনিয়াল প্রেশার ডেভেলপ করে তোমার ব্রেন হার্নিয়েশন হইতে পারে। এগুলা সাধারণত রেয়ার কমপ্লিকেশন, কিন্তু কখনো কখনো হতে পারে। তবে ভাইরাল মেনিঞ্জাইটিস ইউজুয়ালি ভিনাইন এবং সেলফ লিমিটিং, হয়তো কয়েকদিনের মধ্যে 7 দিন 10 দিনের মধ্যে সাধারণত পেশেন্ট ইমপ্রুভ করে যায়। আচ্ছা, এখন যখন একটা পেশেন্ট ডায়াগনোসিস করবা যে এটা ভাইরাল মেনিঞ্জাইটিস, আমরা তার সিমটম, এক্সামিনেশন, ক্লিনিক্যাল হিস্ট্রি, পেশেন্ট এক্সামিনেশন ফান্ডিং এবং ইনভেস্টিগেশন ফান্ডিং, এই সবগুলো মিলে আমরা কনফার্ম ডায়াগনোসিস করলাম, দেখলাম যে তার ভাইরাল মেনিঞ্জাইটিস। এখন চিকিৎসা কি দেবা? চিকিৎসা আমি সেদিন বলছিলাম, পেশেন্টের সিমটোমেটিক প্রথম চিকিৎসা মেডিকেল ম্যানেজমেন্ট যেটা সিমটোমেটিক, প্রথম হচ্ছে সিমটোমেটিক, তোমার তার সিমটম অনুসারে তার চিকিৎসা দিতে হবে। তার যেমন ফ্লুইড ইলেকট্রল ব্যালেন্স মেনটেন করবা, পেশেন্ট নিউট্রিশন মেনটেন করবা। পেশেন্টের জ্বর বা মাথা ব্যথা, যেহেতু জ্বর আছে, তার হেডেক আছে, তাহলে অ্যান্টিপাইরেটিক এবং তোমার অ্যানালজেসিক দেবো। যদি পেশেন্টের কখনো যদি কনভালশন থাকে তাহলে অ্যান্টি কনভালশন দিতে হবে। তাহলে পেশেন্টের প্রথম ট্রিটমেন্ট হচ্ছে সিমটোমেটিক ম্যানেজমেন্ট। তাহলে পেশেন্টের ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে, ইলেকট্রোলাইট ম্যানেজমেন্ট করতে হবে, পেশেন্টের নিউট্রিশন মেনটেন করতে হবে। আর পেশেন্টের যদি জ্বর থাকে তাহলে অ্যান্টিপাইরেটিক, মাথা ব্যথা থাকলে অ্যানালজেসিক, পেশেন্টের যদি কখনো কনভালশন থাকে তাহলে অ্যান্টি কনভালশন। এই হচ্ছে পেশেন্টের সিমটোমেটিক ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে অ্যান্টিভাইরাল ড্রাগ। তবে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণত অ্যান্টিভাইরাল ড্রাগ দেওয়া লাগে না। যদি খুব সিভিয়ার হয় তাহলে আমরা কখনো কখনো অ্যান্টিভাইরাল ড্রাগ দেই, কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাসাইক্লোভির ইনজেকশন। এই অ্যাসাইক্লোভির ইনজেকশন কাজ করে হচ্ছে তোমার ইনজেকশন বা ট্যাবলেট, সেটা নির্ভর করবে পেশেন্টের সিভিয়ারিটি বুঝে। যদি পেশেন্ট মুখে খেতে পারে তাহলে ওরালি দিই, আর যদি দেখি না সিভিয়ার ইনফেকশন আছে তখন ইনজেকশন দিতে হবে। এই অ্যাসাইক্লোভির সাধারণত হারপিস সিম্পলেক্স অথবা ইপস্টেইন-বার্গ ভাইরাস অথবা ভেরিসুলা জোস্টার ভাইরাস, এই 3টে ভাইরাসের এগেনস্টে ভালো কাজ করে, অন্য ভাইরাসের এগেনস্টে খুব একটা ভালো কাজ করে না। এই জন্য আমরা সাধারণত অ্যান্টিভাইরাল ড্রাগ সাধারণত দেওয়া হয় না। পেশেন্টের যদি সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট দাও তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্ট ভালো হয়ে যায়। 7 থেকে 10 দিনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ইনফেকশন তো ভালো হয়ে যায় আর কি। কিন্তু কখনো কখনো তোমার অ্যান্টিভাইরাল ড্রাগ লাগতে পারে। যদি অ্যান্টিভাইরাল ড্রাগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাসাইক্লোভির দিতে পারি, সেটা ওরালিও দিয়ে যেতে পারে, ইনজেকশন ফর্মও দেওয়া যেতে পারে। কেমন? তো এইটা হচ্ছে তোমার এরকম ওরালি বা ইনজেকশন দিলে আমরা সাধারণত 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট দিই পার 8 আওয়ারলি ফর 7 to 14 days। আর যদি পেশেন্ট মুখে খাইতে পারে তখন ট্যাবলেট অ্যাসাইক্লোভির 800 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি ফর 7 to 14 days। সে যদি ভেরি সিভিয়ার ইনফেকশন হয় তখন ইনজেকশন দিতে পারে, যদি মুখে খেতে পারে তখন ওরাল অ্যাসাইক্লোভির দেওয়া হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিভাইরাল ড্রাগ লাগে না। শুধু পেশেন্টের যদি তুমি সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট, তার পেশেন্টের নিউট্রিশন, ফ্লুইড, ইলেকট্রোলাইট, পেশেন্টের সিমটোমেটিক জ্বর, মাথা ব্যথা, এই ধরনের চিকিৎসা দিলেই পেশেন্ট বেশিরভাগ ক্ষেত্রে তোমার ইমপ্রুভ করে দেয়। দিস অ্যাবাউট দ্য ভাইরাল মেনিঞ্জাইটিস। আচ্ছা, নেক্সট হচ্ছে টিউবারকুলোসিস।
আচ্ছা, ভাইরাল মেনিনজাইটিস সম্পর্কে তোমাদের কার কোনো কোয়ারি আছে, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে, হ্যাঁ বলো। স্যার এখানে এমআরআই করলে ফাইন্ডিং কি পাওয়া যাবে? এমআরআই করলে আমরা যেটা পাই সেটা হলো মেনিনজিয়াল এনহ্যান্সমেন্ট পাই। যদি তুমি এমআরআই অফ দ্য ব্রেন করো, তাহলে যদি কন্ট্রাস্ট দিয়ে করা হয় তাহলে এমআরআই তে তোমার মেনিনজিয়াল এনহ্যান্সমেন্ট পাওয়া যায়। কেমন, এটা ব্যাকটেরিয়াল মেনিনজিয়াল পাওয়া, এটা স্পেসিফিক না। তোমাকে আমি একটা বলছিলাম যে যদি তুমি একটা পরীক্ষা করো তাহলে সেটা হলো সিএসএফ ফান্ডিং, সিএসএফ এক্সামিনেশন। যদি তুমি ইমেজিং করো, সিটি করো বা এমআরআই করো উইথ কন্ট্রাস্ট দিয়ে, তাহলে এই জায়গা মেনিনজিয়াল এনহ্যান্সমেন্ট পাওয়া যাবে। কেমন, কিন্তু এটা এই ফান্ডিং কিন্তু অন্য তোমার মেনিনজাইটিসও পাওয়া যাবে, যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস পাওয়া যায়, টিউবারকুলার মেনিনজাইটিস পাওয়া যায়। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট হচ্ছে টিউবারকুলোসিস। আচ্ছা, তোমরা জানো যে টিউবারকুলোসিস ইট ইজ কজড বাই Mycobacterium tuberculosis. মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটি একটা অ্যারোবিক এবং স্লো গ্রোয়িং বেসিলাই। তো এটা প্রাইমারি ইনফেকশন সাধারণত কোথায় কোথায় হয়? প্রাইমারি ইনফেকশন তোমরা জানো যে লাংসে হয়, স্কিনে হয়, জিআইটিতে হয়, আইতে হয়। যেমন এখানে হয় প্রাইমারি ইনফেকশন, কমন হচ্ছে লাংস, তারপর জিআইটিতে হইতে পারে। পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হয় কিন্তু যে প্রাইমারি ইনফেকশন টিউবারকুলোসিসে প্রাইমারি ইনফেকশন কোথায় কোথায় হয়? এটা লাংস, জিআইটি, স্কিন, আইতে করা টিউবারকুল। এই যে লাংসে হয় প্রাইমারি টিউবারকুলোসিস, সাধারণত বাচ্চাদের হয়, যেমন প্রাইমারি ইনফেকশন হলো। আর প্রাইমারি ইনফেকশনের পরে যদি কখনো কখনো এটা ডরমেন্ট থেকে যায়, তারপরে এটা রিঅ্যাক্টিভেশন বা রিল্যাপস হতে পারে, যেটা আমরা পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস বলি। তো টিউবারকুলোসিস একটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস, যদি যেটা হয় লাংসে সেটা আমরা পালমোনারি টিউবারকুলোসিস, আর লাংস ছাড়া যদি অন্য কোনো কোথাও হয় সেটা আমরা বলি এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। যেমন প্লুরাল টিউবারকুলোসিস, এটা কি প্রাইমারি না তোমার এক্সট্রা, এটা পালমোনারি টিউবারকুলোসিস না এক্সট্রা পালমোনারি? প্লুরাল যেটা হয় এটা হচ্ছে এক্সট্রা পালমোনারি। লাংসে যেটা টিউবারকুলোসিস সেটা হচ্ছে তোমার পালমোনারি টিউবারকুলোসিস, কিন্তু প্লুরাল যখন ইনভলভমেন্ট হয় তখন সেটা বলা হয় এক্সট্রা পালমোনারি। এক্সট্রা পালমোনারি আর কোথাও হইতে পারে, যেমন ধরো আমাদের নার্ভাস সিস্টেম, যেহেতু আমি বলতেছিলাম টিউবারকুলার মেনিনজাইটিস হইতে পারে, ব্রেনে হইতে পারে, যেমন তোমার জিএটিতে হইতে পারে, পেশেন্ট কিডনিতে হইতে পারে, জেনিটরি পেশেন্টের হার্টে হয় কোন জায়গা, পেরিকার্ডিয়াম, কেমন গ্ল্যান্ডে হইতে পারে, সেটা টিউবারকুলার লিম্ফোডেনাইটিস। এরকম বিভিন্ন অর্গান হয় আর কি। এগুলো হচ্ছে এক্সট্রা পালমোনারি। তাহলে প্রাইমারি হচ্ছে তোমার লাঞ্চে, জিআইটিতে, স্কিনে যদি হয় সেটা লুকাস ভালগারিস বলে, তারপর তোমার আইতে হইতে পারে যেমন করার টিউবারকুল হইতে পারে। এগুলো হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিস। এখন এই যে নার্ভাস সিস্টেমে যে টিউবারকুলোসিস, এটা কিন্তু এক্সট্রা পালমোনারি। লাঞ্চে হওয়ার পরে আইদার প্রাইমারি টিউবারকুলোসিস ইন দ্য সাইল্ড অথবা পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস। এই টিউবারকুল বেসিলাই ব্যাকটেরিয়া হবে, মানে ডিসেমিনেশন থ্রু ব্লাড, দ্যাট ইজ হেমাটোজেনাস স্প্রেড হবে। হেমাটোজেনাস স্প্রেড হওয়ার পরে ইট ইনভলভ দ্য মেনিনজেস। মেনিনজেস ইনভলভ হলে তখন আমরা বলি টিউবারকুলার মেনিনজাইটিস, কখনো কোনো সংক্ষেপে বলে টিবিএম। তাহলে প্যাথোজেনিস হচ্ছে, তোমরা তো একটু আগে বলা যে পজিটিভ অর্গানিজম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা সাধারণত চিলড্রেন এবং ইয়ং অ্যাডাল্টে হয়। তো এটা এই যে নার্ভাস সিস্টেম যে টিউবারকুলোসিস, এটা টিউবারকুলার মেনিনজাইটিস এবং টিউবারকুলোমা ইন দ্য ব্রেন। তাহলে নার্ভাস সিস্টেমে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের টিউবারকুলোসিস হয় কোথায় কোথায়? একটা হলো টিউবারকুলার মেনিনজাইটিস হইতে পারে, টিউবারকুলোমা হচ্ছে স্পেস অকুপিং লেশনের মতো কিছু তৈরি করবে, এটা ব্রেনের টিউবারকেল তৈরি করবে এবং এটা জাস্ট লাইক কিসের ডেভেলপ করবে, এটা টিউমারের মতো, এই জন্য টিউবারকুলোমা বলে। আচ্ছা, তাহলে টিউবারকুলার মেনিনজাইটিস হইতে পারে, টিউবারকুলোমা ইন দা ব্রেন হইতে পারে, টিউবারকুলোমা ইন দা স্পাইনাল কর্ডে হইতে পারে। তো স্পাইনাল কর্ডে যদি হয় তখন বলা হয় যে টিউবারকুলার মাইলাইটিস বলে,
অথবা যদি নার্ভে ইনভলভমেন্ট হয় তখন রেডিকুলোপ্যাথি হইতে পারে। কেমন? তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস। তো টিউবারকুলার মেনিনজাইটিস প্যাথোজেনিসিস কি? প্যাথোজেনিসিস হচ্ছে এটা কিন্তু প্রাইমারি না, এটা কিন্তু অলওয়েজ এক্সট্রা পালমোনারি। তো এটা প্রথম হচ্ছে ধরো একটা বাচ্চার হলো প্রাইমারি টিউবারকুলোসিস, এটা ওখানে থেকে গেল, এটা কখনো রিঅ্যাক্টিভেশন হলো অথবা পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস হলো, তারপরে ইট মে ডিজেমিনেট অথবা ইট মে স্প্রেড থ্রু ব্লাড, দ্যাট ইজ হেমাটোজেনাস স্প্রেড করবে, অথবা মিলিয়ারি টিউবারকুলোসিস। মিলিয়ারি টিউবারকুলোসিসের পার্ট হিসেবে অন্য অর্গানও যেমন ইনভলভ করতে পারে, তেমনি ব্রেনও বা তোমার মেনিনজাইটিস ইনভলভ করতে পারে। তাহলে প্যাথোজেনিসিসের মধ্যে হলো এক নম্বর হচ্ছে there is 2 stages in the pathogenesis of CNS tuberculosis. এক নম্বর হচ্ছে seeding of the meninges and brain parenchyma with Mycobacterium tuberculosis, and there is formation of tubercle, multiple tubercle তৈরি হবে। তাহলে মেনিনজেস এবং ব্রেন প্যারেনকাইমা সেই এই অর্গানিজম দ্বারা এই মেনিনজেস এবং ব্রেন প্যারেনকাইমা ইনভলভ হবে এবং সেখানে মাল্টিপল টিউবারকেল তৈরি করবে। টিউবারকেল কি? এটা একটা ক্যাসিয়েটিং গ্রানুলোমাটাস লেশন, কেমন? তো এইটা প্রথম স্টেজ হচ্ছে সিডিং অফ দ্য মেনিনজেস অ্যান্ড ব্রেন প্যারেনকাইমা with the organism, and there is formation of multiple tubercle. Second stage হচ্ছে rupture of the tubercle with discharge of the caseating material into the subarachnoid space. যখনই সাবআরকনাস স্পেসের ভিতরে caseating material, এই গ্রানুলোমাটাস লেশনের যে caseating material যখনই সাবআরকনাইড স্পেসের ভিতরে আসবে তখন ইট মে ইনভলভ দ্য মেনিনজেস এবং টিউবারকুলার মেনিনজাইটিস তৈরি করবে। ব্রেনের মধ্যে যখন এটা টিউবারকেল তৈরি হবে, এটা ভেরিয়েবল সাইজ টিউবারকেল তৈরি হয় এবং এটা যখন এটা বড় সাইজে তখন এটা টিউমারের মতো ফিচার ডেভেলপ করবে, এই জন্য বলা হয় টিউবারকুলোমা। কেমন? তাহলে এক নম্বর হচ্ছে টিউবারকুলোসিস অফ দ্য মেনিনজেস হতে পারে, আমরা যেটা বলি টিউবারকুলার মেনিনজাইটিস, আর একটা হতে পারে তোমার ব্রেন প্যারেনকাইমার মধ্যে টিউবারকুলোমা হতে পারে। আচ্ছা, টিউবারকুলার মেনিনজাইটিসের ফিচার কি? তাহলে প্যাথোজেনিসিস হচ্ছে দুইটা স্টেজ হয়। প্রথম স্টেজ হবে হলো মেনিনজেস এবং ব্রেন প্যারেনকাইমা ইনভলভ হবে এই অর্গানিজম দ্বারা এবং সেখানে টিউবারকেল, মাল্টিপল টিউবারকেল তৈরি হবে। সেকেন্ড স্টেজ হচ্ছে এই টিউবারগুলা রাপচার হয়ে যাবে। রাপচার হওয়ার পরে there will be discharge of the caseating material into the subarachnoid space. যখনই সাবআরকনয়েড স্পেসের ভিতরে এই তোমার কেসিয়েটিং বা ডিসচার্জ চলে আসলো তখন ইট ইনভলভ দ্য মেনিনজেস প্রডিউসিং মেনিনজাইটিস। এখন ক্লিনিক্যাল ফিচার কি? আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের যেমন ক্লিনিক্যাল ফিচার যেমন ইউজুয়ালি একুট ওয়ানসেট হয়, কিন্তু এটা ওয়ানসেটটা সাধারণত গ্রাজুয়াল হবে, কারণ ইট মে ডেভেলপ ফর সেভারাল উইকস অর মান্থস। এই যে প্যাথোজেনেসিস বললাম, এটা সেভারাল উইকস অর মান্থস বসে আস্তে 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 ডেভেলপ করে। পেশেন্টের ফিচার কি থাকে? তাহলে ওয়ানসেটটা হবে গ্রাজুয়াল। পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারের ভিতর পেশেন্টের কি থাকে? লো গ্রেড, তোমরা জানো যে পালমোনারি টিউবারকুলোসিস যেভাবে যে ফিচারগুলো থাকে সেই ফিচারগুলো এখানে থাকবে। পেশেন্টের লো গ্রেড ফিভার থাকে, পেশেন্টের উইকনেস থাকে, পেশেন্টের ওয়েট লস থাকতে পারে, পেশেন্টের ভমিটিং থাকে, হেডেক থাকে। কেমন? এটা নির্ভর করবে যে আমরা পেশেন্টকে কোন স্টেজে পাইতেছি তারপরে। তাহলে পেশেন্টের কি ধরনের ফিচার থাকবে? অন্যান্য জায়গা যেখানে টিউবারকুলোসিস যে ফিচার থাকে এখানেও ওইরকম থাকবে। তার লো গ্রেড ফিভার, অ্যানোরেক্সিয়া থাকে, পেশেন্টের ওয়েট লস থাকে, উইকনেস থাকে, পেশেন্ট ইরিটেবল থাকতে পারে, পেশেন্টের ড্রাউজি থাকতে পারে। এবং পেশেন্টের লেভেল অফ কনসাসনেস ড্রাউজি টু পেশেন্ট স্টুপোরেসিভ এন্ড কমাটাস কন্ডিশনও থাকতে পারে। পেশেন্টের বিহেভিয়ারাল সেন্স থাকতে পারে। পেশেন্টকে যখন তুমি এক্সামিনেশন করবা, এক্সামিনেশন করলে তুমি হায়ার মেন্টাল ফাংশনের পেশেন্টের লেভেল অফ কনসাসনেস যদি আর্লি স্টেজে পাও তাহলে পেশেন্টের লেভেল অফ কনসাসনেস
আর্লি স্টেজে যদি পাও তাহলে পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস ইউজুয়ালি নর্মাল, কিন্তু যখনই আস্তে আস্তে পেশেন্টের অ্যাডভান্স হতে থাকে তখন লেভেল অফ কনসিয়াসনেস পেশেন্টের ডিপ্রেসড হবে, আইদার ড্রাউজি হতে পারে বা স্টুপিডাস কন্ডিশন এবং কমাটাস কন্ডিশনে চলে যেতে পারে, তাহলে লেভেল অফ কনসিয়াসনেস অল্টার্ড হবে। কেমন? প্রথম হচ্ছে তাহলে হায়ার মেন্টাল ফাংশন আমরা দেখলাম, পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস অল্টার্ড হবে। পেশেন্টের স্পিচ মেবি দেয়ার মেবি ডিজেট্রিয়া অর ইভেন স্পিচ অ্যাপাসিয়া থাকতে পারে। পেশেন্টের ক্রেনিয়াল নার্ভ, এখানে একটা তোমাদের আগেও আমি বলছি যে অল ক্রেনিয়াল নার্ভ যে ব্রেন থেকে বেরিয়ে আসে তখন সাবআরকান স্পেস দিয়ে যেহেতু বেরিয়ে আসে, সাবআরকান স্পেসের ভিতর যেহেতু এসিডিক ম্যাটেরিয়াল আছে, কাজেই এই ক্রেনিয়াল নার্ভগুলো ইনভলভমেন্ট হবে। বিশেষ করে বেজাল পার্টে এই বেজ অফ দ্য ব্রেন ইজ কভার্ড উইথ এক্সুডেট, কাজে বেজ অফ দ্য ব্রেন অ্যাজ ইউজুয়াল তো ব্রেন ইনভলভমেন্ট হবে, কিন্তু বেজটা বেশি ইনভলভমেন্ট হয়, যার কারণে ক্রেনিয়াল নার্ভগুলো বিশেষ করে ওকুলার ক্রেনিয়াল নার্ভ বা যে কোনো ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হবে। বিশেষ করে ধরো থার্ড, ফোর্থ, সিক্স এই তিনটে তো তোমার আইতে সাপ্লাই দেয়, এছাড়া তোমার বেজাল ক্রেনিয়াল নার্ভগুলো যেমন 9, 10, 11, 12 এগুলোও ইনভলভ হতে পারে, কাজে বেজাল ক্রেনিয়াল নার্ভগুলো ইনভলভমেন্ট হবে। যেমন পেশেন্টের যখন তুমি যেহেতু ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে যায় এই জন্য পেশেন্টের পেপিলিডোমা পাওয়া যাবে, কাজে তুমি পেশেন্ট যখন ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করবা তখন দেখা যাবে তার পেপিলিডোমা আছে অথবা পেশেন্ট যে কোনো ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট আছে। ক্রেনিয়াল নার্ভ তাহলে যে কোনো ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট হতে পারে, বিশেষ করে বেজাল ক্রেনিয়াল নার্ভগুলো 9, 10, 11, 12, ওকুলার ক্রেনিয়াল নার্ভ 3rd, 4th, 6th এগুলো ইনভলভ থাকে। তাহলে ক্রেনিয়াল নার্ভ তুমি যখন মোটর এক্সামিনেশন করবা তখন যেহেতু হেমিস্ফেরিক ইনভলভমেন্ট থাকতে পারে, একটু আগেই বলছি যে মেনিনজিসের সাথে তোমার ব্রেনে তোমার টিউবারকুলোমা থাকে, কাজে তোমার এখানে হেমিস্ফেরিক সাইনও থাকতে পারে, হয়তো ফোকাল নিউরোলজিক্যাল সাইন, হয়তো তার হেমিপ্লেজিয়া থাকতে পারে অথবা তোমার মনোপ্লেজিয়া থাকতে পারে, এরকম ফিচারও থাকতে পারে। এটা হচ্ছে মোটর ফাংশন। পেশেন্টের সেরিবেলামও ইনভলভমেন্ট থাকতে পারে, পেশেন্ট সেন্সরি সিস্টেম এক্সামিনেশন থাকতে পারে। যখন তুমি সায়েন্স অফ মেনিজিয়াল ইরিটেশন দেখবা তখন দেখবা যে তার নেক রিজিডিটি থাকতে পারে, পেশেন্টের কার্ডিয়াক সাইন বা বুর্জিনিক সাইন থাকতে পারে। তাহলে তুমি যখন নিউরোলজিক্যাল এক্সামিনেশন করবা তখন প্রথম দেখবা হায়ার মেন্টাল ফাংশন, তার লেভেল অফ কনসিয়াসনেস কেমন, তার স্পিচ কেমন, তারপর তোমার ক্রেনিয়াল নার্ভ দেখো পেশেন্টের পেপিলিডিউম আছে কিনা, অন্যান্য ক্রেনিয়াল নার্ভ ইনভলভমেন্ট আছে কিনা। আচ্ছা, তারপর তুমি তোমার মোটর ফাংশন দেখো, মোটর ফাংশনের সেরিবেলার ফাংশন দেখো, সেন্সরি ফাংশন দেখো, তারপর লাস্টলি দেখো সায়েন্স অফ মেনিজিয়াল ইরিটেশন, এখানে নেক রিজিডিটি থাকতে পারে, কার্ডিয়াক সাইন বা বুর্জিনিক সাইন থাকতে পারে। কেমন? তাহলে এই এক্সামিনেশন করলা, এটা হলো নিউরোলজিক্যাল এক্সামিনেশন। এরপরে আসো তুমি সিস্টেমিক এক্সামিনেশনে। একটু আগে বলছি যে এই ধরনের রোগীর তো ধরো প্রায় 80 বা 70 to 80% ক্ষেত্রে তোমার পালমোনারি ইনভলভমেন্ট থাকে। কাজে তুমি যখন চেস্ট এক্সামিনেশন করবা, রেসপিরেটরি এক্সামিনেশন করবা তখন দেখা গেলো যে তার রেসপিরেটরি সিস্টেমে ফাইন্ডিং পাইতে পারো। কেমন? কারণ যদি দেখা গেলো যে তার পোস্ট প্রাইমারি টিউবারকুলোসিস আছে তাহলে তুমি সে রিলেভেন্ট ফাইন্ডিং চেস্টে পেতে পারো। তাহলে তুমি সিস্টেমিক এক্সামিনেশন, নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করার পরে সিস্টেমিক এক্সামিনেশন দেখো, রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, অন্যান্য সিস্টেম, জিআইটি, অন্যান্য সিস্টেম এক্সামিনেশন করো। কেমন? আচ্ছা, এরপরে আসো তুমি তার এই যে সায়েন্স অফ সিভিয়ারিটি, আমরা একটা পেশেন্টের কিভাবে বুঝবো যে এটা কি আর্লি স্টেজ আছে না তোমার ইন্টারমিডিয়েট স্টেজ আছে না তোমার অ্যাডভান্স স্টেজ আছে। সায়েন্স অফ সিভিয়ারিটি আমরা যদি আর্লি স্টেজে যদি পাই, পেশেন্টের নন স্পেসিফিক সিমটম এবং সাইন পাবো উইদাউট অল্টারেশন অফ কনসিয়াসনেস। হয়তো দেখলো তার জ্বর আছে, কাশি আছে বা ধর মাথা ব্যথা থাকতে পারে, এরকম নন স্পেসিফিক সিমটম এবং সাইন পাবো। এখানে নার্ভাস সিস্টেমের খুব একটা কিছু পাওয়া যাবে না, তাহলে বুঝতে হবে যে এটা আমরা আর্লি স্টেজে পেশেন্টের পাইছি। ইন্টারমিডিয়েট স্টেজে পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস একটু অল্টার্ড হবে, হয়তো পেশেন্ট দেখা গেলো যে ড্রাউজি আছে কিন্তু নট ইন দ্য কমাটোস কন্ডিশন না, কিন্তু এটি ইন্টারমিডিয়েট স্টেজ মানে অ্যাডভান্স স্টেজ এবং আর্লি স্টেজের মাঝখানে। তার মানে এই জায়গায় পেশেন্টের লেভেল অফ কনসিয়াসনেস অল্টার্ড হবে, হয়তো দেখা গেলো পেশেন্ট ড্রাউজি বাট নট ইন দ্য কমাটোস কন্ডিশন। আর তার সাথে ফোকাল কিছু নিউরোলজিক্যাল সিমটম বা সাইন পাইতে পারো। কেমন? দেখা গেলো নেক্রিজিটি আছে বা অন্য কিছু ফোকাল নিউরোলজিক্যাল সাইন আছে, তাহলে বুঝতে হবে এটা হলো ইন্টারমিডিয়েট স্টেজ। তাহলে লেভেল অফ কনসিয়াসনেস কিভাবে থাকবে?
পেশেন্ট একদম কনসিয়াস না আর একদম কমাও না, এই মাঝখানে থাকবে, হয়তো পেশেন্ট একটু ড্রাউজি থাকবে। আচ্ছা, অ্যাডভান্স স্টেজে বা থার্ড স্টেজে কি থাকবে, পেশেন্ট একদম ডিপলি আনকনসিয়াস, হয়তো দেখা গেলো স্টিফাস কন্ডিশন বা কমাটাস কন্ডিশন আছে। পেশেন্টে তোমার ফোকাল নিউরোলজিক্যাল সাইন আছে, অ্যাডভান্স ফোকাল নিউরোলজিক্যাল সাইন আছে, পেশেন্টে হয়তো দেখা গেলো রিপিটেড কনভালশন হইতেছে, অথবা দেখা গেলো যে তার মুভমেন্ট ডিসঅর্ডার আছে, এইরকম ধরনের ফিচার পাওয়া যাবে। তাহলে মানে স্টেজ 3 অ্যাডভান্স স্টেজ কি, পেশেন্টে দেখা গেলো যে পেশেন্ট কমাটাস কন্ডিশনে থাকবে, মানে একদম আনকনসিয়াস থাকবে, পেশেন্ট দেখা গেলো যে ফ্রিকোয়েন্ট কনভালশন হইতেছে, পেশেন্ট দেখা গেলো যে পেশেন্টের মুভমেন্ট কোনো মুভমেন্ট ডিসঅর্ডার ফিচার পাওয়া যেতেছে, তখন এরকম অ্যাডভান্স স্টেজে। তাহলে আর্লি স্টেজে তার প্রগনোসিস ভালো হবে, ইন্টারমিডিয়েট স্টেজে তাহলে মাঝখানে হবে, আর যদি অ্যাডভান্স তখন তার প্রগনোসিস খারাপ হবে। তাহলে আমরা একটা পেশেন্টের সিভিয়ারিটি সাইন দেখে বুঝতে পারবো যে কোন স্টেজে আছে পেশেন্টটা। এরপরে তুমি পেশেন্টের হিস্ট্রি নিলা, এক্সামিনেশন করলা, এবং পেশেন্ট এখন কি ইনভেস্টিগেশন অ্যাডভাইস করবা। একটা টিউবারকুলোসিসের পেশেন্টে তুমি কি কি অ্যাডভাইস করবে। এক নম্বর হচ্ছে পেশেন্টের কমপ্লিট ব্লাড কাউন্ট। আমরা ব্যাকটেরিয়াল এবং ভাইরাল মেনিনজাইটিস থেকে টিউবারকুলার মেনিনজাইটিসে একটু সাধারণত ডিউরেশনটা একটু বেশি থাকে। ভাইরাল বা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে শর্ট হিস্ট্রি থাকে, হয়তো 2-3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিনের একটা জ্বরের হিস্ট্রি থাকে। আর এখানে একটু বেশি দিন থাকবে, হয়তো দেখা গেলো 1 মাস, হয়তো 3-4 সপ্তাহ বা বেশিও থাকতে পারে, এরকম একটা হিস্ট্রি থাকে। ধরো অল্প অল্প জ্বর, বিশেষ করে ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকতে পারে, কাফ থাকতে পারে, কাশির সাথে হেমোপ্টেসিস থাকতে পারে, তারপর অ্যানোরেক্সিয়া থাকতে পারে, ওয়েট লস থাকতে পারে, এইরকম একটা হিস্ট্রি মানে অনেক দিন যাবত পাওয়া যাবে, হয়তো 1 মাস, 1.5 মাস বা তার বেশিও থাকতে পারে। কেমন? তাহলে একটা পেশেন্টের যে লং যদি এরকম একটা হিস্ট্রি পাওয়া যায়, আর যদি তুমি এক্সামিনেশন করে দেখা গেল যে তার লেভেল অফ কনসিয়াসনেস হয়তো একটু ডিপ্রেসড আছে বা অল্টার্ড আছে, তার সাথে নেক্টিজিটি আছে বা অন্যান্য সাইন পাইতেছো, তাহলে তুমি সেখানে তুমি ডায়াগনোসিস করবে কি, প্রফেশনাল ডায়াগনোসিস টিউবারকুলার মেনিনজাইটিস। কেমন? এখন এই পেশেন্টের কি ইনভেস্টিগেশন অ্যাডভাইস করবা। পেশেন্টের কমপ্লিট ব্লাড কাউন্ট, তো কমপ্লিট ব্লাড কাউন্টে তুমি কি আশা করো, পেশেন্ট যেহেতু এটা অনেক দিনের একটা বডিতে ইনফেকশন আছে, তাহলে তার হিমোগ্লোবিন কমে যাবে। আর ইএসআর কি হবে, ইএসআর কি হবে, তার ইএসআর বেড়ে যাবে, বাড়বে। টোটাল কাউন্ট ইউজুয়ালি নরমাল থাকবে, টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি ইউজুয়ালি নরমাল থাকবে, ডিফারেনশিয়াল কাউন্টের মধ্যে লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যাবে। একটা টিবি পেশেন্টের তুমি যদি কমপ্লিট ব্লাড কাউন্ট করো, তাহলে টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি ইউজুয়ালি নরমাল থাকবে, তার ডিফারেনশিয়াল কাউন্টের মধ্যে লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যাবে, তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে যাবে, তার ইএসআর বেড়ে যাবে। এটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্টে পাবা। পেশেন্টের যদি এগুলো হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন। পেশেন্টের এক্সারসাইজ যদি করো, এক্সারসাইজটা কি পাবা, বেশিরভাগ ক্ষেত্রে 70 to 80% ক্ষেত্রে তার ওখানে টিউবারকুলাস ফোকাস পাওয়া যায়। কেমন? আমরা একটু আগে বলছিলাম যে এটা লাঞ্চের থেকে এটা হেমাটোজেনাস রুটে স্প্রেড করে, মেনিনজাইটিস ইনভলভ করে, নার্ভাস সিস্টেম ইনভলভ করে, কাজে তুমি এক্সরে চেস্ট যদি করো তাহলে এই ফান্ডিংগুলো পেতে পারো। ওখানে টিউবারকুলাস ফোকাস পাওয়া যেত, বিশেষ করে আপার রিজনে। কেমন? তাহলে একটা চেস্ট এক্সরে করতে হবে। আর কি করতে পারো, তুমি যদি পেশেন্ট কনসিয়াস থাকে, যদি কাশি দিতে পারে, তো স্পুটাম এফবি করতে পারো। আমরা স্পুটাম, এটা আমরা পালমোনারি টিউবারকুলোসিস করি। স্পুটাম এফবি কোন স্টেন করা হয়, এই যে কি স্টেন করা হয়, না না, আমরা একটা ব্যাকটেরিয়া তখন আমরা গ্রাম স্টেন করি, কিন্তু যদি এফবি করি তখন কি স্টেন করা হয়, স্টেনের নাম কি, জেডেন স্টেন, জেডেন স্টেন করি। কেমন? তাহলে আমরা এফবি যেটা করবো, যদি স্পুটাম কালেক্ট করতে পারি, তাহলে এফবিটা যেটা পালমোনারি টিউবারকুলোসিস করে জেডেন স্টেন করা হয়। কেমন? সংক্ষেপে বলা জেডেন স্টেন, জিনেশন স্টেন। আচ্ছা, তাহলে স্পুটাম যদি কালেক্ট করতে পারি সেটা জেডেন স্টেন করবো। কেমন? এইটা হচ্ছে তোমার রুটিন ইনভেস্টিগেশন। পেশেন্টের সিবি, কমপ্লিট ব্লাড কাউন্ট, পেশেন্টের চেস্ট এক্সরে, পিএভিউ, পেশেন্ট যদি স্পুটাম দেয় তাহলে স্পুটাম ফর এফবি,
পেশেন্ট যদি একটু অ্যাডাল্ট বা এজেড হয় তখন আমরা আর ব্লাড সুগার করতে পারি, ইলেকট্রোলাইট করতে পারি, রিনাল ফাংশন করতে পারি। এগুলো হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন। আর যে রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট, এক্সেস টেস্ট, বিহেভিউ, তোমাকে জিজ্ঞাসা করতে পারে তুমি এক্সেস টেস্ট কেন করবা? পেশেন্ট তো নার্ভাস সিস্টেম, তার এক্সরেতে তোমার টিউবারকুলাস ফোকাস পেতে পারো, যেটা প্রায় 70 to 80% ক্ষেত্রে পাওয়া যেতে পারে। তারপরে স্পুটাম এভি দেখতে পারো, যেমন তার ব্লাড সুগার দেখতে পারো, রেনাল ফাংশন, এগুলো আমরা হচ্ছে রুটিন ইনভেস্টিগেশন করতে পারি। আচ্ছা, স্পেসিফিক ইনভেস্টিগেশন কি করবা? পেশেন্টের স্পেসিফিক ইনভেস্টিগেশন হচ্ছে সিএসএফ স্টাডি, লাম্বার, examination. হ্যাঁ সিএসএফ স্টাডি, লাম্বার পাংচার করে সিএসএফ কালেক্ট করে সেটা পরীক্ষা করবো। তো লাম্বার পাংচার করার পরে যে প্রথম আমরা কি নেকেড আই এক্সামিনেশনে কি দেখি? তার কালার দেখি এন্ড প্রেশার দেখি। এখানে প্রেশার কি হবে? টিবিএম এ প্রেশার কি হবে? মানে টিউবারকুলার মেনিনজাইটিস, সংক্ষেপে কখনো কখনো আমরা টিবিএমও বলি, টিউবারকুলার মেনিনজাইটিস। প্রেশার কি হবে? প্রেশার ইনক্রিজ করবে। কালার কি থাকবে? কালার কি হবে? স্ট্রো কালার হবে, কেমন? স্ট্রো কালার হবে। আর যদি তুমি এই সিএসএফ কালেক্ট করে রেখে দাও, ধরো আজকে কালেক্ট করলে 9টা-10টা দিকে কালেক্ট করলে, পরদিন সকালে যখন দেখবে ওই টেস্ট টিউবের ভিতর, তখন দেখবে মাকড়সার জালের মতো থাকবে, এটার বলে স্পাইডার ওয়েব। when CSF, after collection of the CSF, when you keep the CSF for ধরো বেশ কিছু সময় যদি রেখে দাও, ধরো about 12 to 24 আওয়ার যদি রেখে দাও, তখন দেখা যাবে যে স্পাইডার ওয়েবের মতো ওইখানে মাকড়সার জালের মতো তৈরি হবে, ডিটো হাই প্রোটিনের জন্য ভিতরে মাকড়সার জালের মতো, এটার বলে স্পাইডার ওয়েব। এটা যদি সিএসএফ কালেক্ট করে রাখো তাহলে এটা দেখা যাবে। তাহলে আমরা সিএসএফ পাবো কি? এটা হলো কালার থাকবে, ক্লিয়ার মানে স্ট্রো কালার থাকবে, প্রেশার ইনক্রিজ করবে। বুঝবা কিভাবে যে প্রেশার বাড়ছে? নর্মালি প্রতি সেকেন্ডে 1 ড্রপ করে আসার কথা, সেখানে আসবে এরকম জেটের মতো, তাহলে বুঝতে হবে যে তার প্রেশার ইনক্রিজ করছে। তাহলে আমরা নেকেড আইতে একটা দেখি কালার, আর একটা দেখি হলো পেশেন্টের প্রেশার। কারণ এখানে তো প্রেশার মাপার ম্যানোমেট্রিক মানে যন্ত্র নয়, আমরা নেকেড আই চোখে দেখি সেটা বুঝতে হবে যে প্রতি সেকেন্ডে 1 ড্রপ করে আসার কথা, সেখানে যদি জেট আকার আসে তাহলে তো বুঝতে হবে যে প্রেশার বেড়ে গেছে। এরপরে সিএসএফ কালেক্ট করবা, সিএসএফ কালেক্ট করে যেটা বলতেছিলাম বায়োকেমিস্ট্রি, ব্যাকটেরিওলজি, সাইটোলজি, এর জন্য তুমি সিএসএফ কালেক্ট করে 3টা টেস্ট টিউবে পাঠাই দাও। একটা হলো বায়োকেমিস্ট্রি, দেখো প্রোটিন এবং সুগার, এখানে প্রোটিন অনেক বেড়ে যাবে, বুঝতে পারছো? নর্মাল 15 to 45 মিলিগ্রাম পার ডেসিলিটার, এখানে দেখা গেল অনেক 100 থেকে 800, 1000 মিলিগ্রাম পর্যন্ত বেড়ে যেতে পারে। এই জন্য আমরা ওই যে স্পাইডার ওয়েব পাওয়া যায়, মাকড়সার জালের মতো, যে রেখে দিলে মাকড়সার জালের মতো পাওয়া যায়, যেটা হাই প্রোটিন কন্টেন্ট। তাহলে প্রোটিন অনেক বেড়ে যাবে, সুগার অনেক কমে যাবে। যেটা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস কিন্তু এরকম ফিচার পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে তুমি সুগার এবং প্রোটিনের জন্য পাঠাও একটা টেস্ট টিউব। আর একটা হলো তোমার সাইটোলজি। দেখো সাইটোলজি দেখি কোন সেল পাওয়া যাবে এখানে? লিম্ফোসাইট কাউন্ট অনেক বেড়ে যাবে, ভাইরালের থেকে অনেক বেড়ে যাবে আর কি লিম্ফোসাইট কাউন্ট। ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হচ্ছে নিউট্রোফিল কাউন্ট বাড়বে, আর এখানে লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। সাইটোলজি গেল। সাইটোলজির পরে তোমার এফবি। দেখো ব্যাকটেরিওলজি এফবি সাধারণত সেন্ট্রিফিউজ করার পরে যে ডিপোজিট হয়, সেই ডিপোজিট থেকে আমরা এফবি দেখি, এফবি স্টেন করবা, কেমন? আর একটা কি করতে পারি? পিসিআর ফর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। পিসিআর মে বি পজিটিভ, যদি নেগেটিভ হয় ইট ডাজ নট এক্সক্লুড দ্য ডায়াগনোসিস। তাহলে আমরা কি করতে পারি? একটা হলে এফবি স্টেন করতে পারি, তবে এফবি স্টেন সবসময় পাওয়া যাবে না, 30 to 40% ক্ষেত্রে পজিটিভ পাওয়া যেতে পারে। তাহলে এফবি স্টেন করতে পারি, পিসিআর পর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস করতে পারি। এটা যদি পাওয়া যায়, এটা অ্যাবাউট স্পেসিফিটি অ্যাবাউট 99%। সিএসএফ এ যদি দেখা যায় পিসিআর পর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা যদি পজিটিভ হয়, তার স্পেসিফিসিটি অ্যাবাউট মোর দ্যান 99%। আর কি করতে পারি? কালচার। তো কালচারে তো সময় বেশি লাগে, কালচার করতে গেলে ধরো সময় মিনিমাম 6 উইকস। কালচার করতে গেলে এটা অনেক সময় লাগে। তাহলে আমরা সিএসএফ এ ব্যাকটেরিওলজির মধ্যে কি করতে পারি? একটা হলে এফবি স্টেন করতে পারি,
2 নম্বর পিসিআর পর মাইক্রোব্যাকটেরিয়াম ডিএনএ করতে পারি, আর এটা কালচার করতে পারি। তো কালচারে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট উইল টেক টাইম অ্যাবাউট 6 উইকস। এখানে একটা পেশেন্টের আমরা কালচার পাঠাই দিয়া ট্রিটমেন্টের জন্য কি 6 সপ্তাহ দেরি করবো, এর ভিতরে দিতে তাহলে পেশেন্টটা তো এক্সপায়ার করে যাবে। সেই জন্য কালচার পাঠাই দিতে পারো, কালচার করতে পারি, কিন্তু কালচারের জন্য তো তুমি ওয়েট করতে পারবো না, তার আগে চিকিৎসা শুরু করতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটা সিএসএফ এর প্রথম হচ্ছে ন্যাকাডি এক্সামিনেশন করবো, ন্যাকাডের ভিতরে প্রেশার দেখবো, কালার দেখবো, আর 3টা টেস্ট টিউবে সিএসএফ কালেক্ট করবো। একটা সিএসএফ পাঠাবো হলো ব্যাকটেরিয়ালজির জন্য, কি কি করবো, এবিএস টেন, তারপর তোমার পিসিআর ফর মাইক্রোব্যাকটেরিয়াম ডিএনএ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আর একটা হচ্ছে তোমার কালচার। এটা ব্যাকটেরিয়ালজি, আর একটা হচ্ছে সাইটোলজি। সাইটোলজিতে কি হবে, ওখানে লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যাবে। এইটা হচ্ছে আমরা সিএসএফ ফান্ডিং পাবো। আচ্ছা, এছাড়া তুমি আর কি পরীক্ষা করতে পারো সিএসএফ ছাড়া আমরা ইমেজিং অফ দ্য ব্রেন। ইমেজিং এর মধ্যে কি করতে পারি আমরা, একটা সিটি বা এমআরআই অফ দ্য ব্রেন উইথ কন্ট্রাস্ট। আচ্ছা, এইটা এমআরআই বা সিটি দিলে কি পাবা তুমি, ওখানে দেখা যাবে যে তার একটু আগে যেটা বললাম মেনিনজিয়াল এনহ্যান্সমেন্ট পাওয়া যাবে। 2 নম্বর ফান্ডিং হচ্ছে হাইড্রোকোপ্যালাস, 3 নম্বর ফান্ডিং হচ্ছে টিউবারকুলোমা পাওয়া যাবে ইন দ্য ব্রেন। তাহলে 3টা ফান্ডিং এর কথা বললাম আমি। এমআরআই বা সিটি যদি করো উইথ কন্ট্রাস্ট দিয়া, অ্যাডভাইস দেবো হচ্ছে এমআরআই অফ দ্য ব্রেন উইথ কন্ট্রাস্ট। এমআরআই ফেসিলিটি যদি না থাকে সিটি করতে পারো, সিটি স্ক্যান অফ দ্য ব্রেন উইথ কন্ট্রাস্ট। এই এমআরআই বা সিটিতে কি ফান্ডিং পাওয়া যাবে, 3টে ফান্ডিং। একটা বলছি মেনিনজিয়াল এনহ্যান্সমেন্ট পাওয়া যাবে, 2 নম্বর হচ্ছে হাইড্রোকোপ্যালাস পাওয়া যেতে পারে, 3 নম্বর হচ্ছে টিউবারকুলোমা পাওয়া যেতে পারে। আচ্ছা, এই ধরনের পেশেন্ট সাধারণত কি কমপ্লিকেশন নিয়ে আসে? আচ্ছা, কমপ্লিকেশন হচ্ছে পেশেন্টের স্ট্রোক লাইক ফিচার নিয়ে আসতে পারে। ওই যেহেতু ভাস্কুলাইটিস হয়, আর্টারিগুলো ইনভলভমেন্ট হয়, কাজে আর্টারিগুলো ওখানে ইনফ্লামেশন হইয়া তোমার ব্লাড সাপ্লাই কাট আপ হয়ে যেতে পারে। এই জন্য ওখানে ব্রেনে ইনফেকশন মতো ডেভেলপ করে, যেটা আমরা বলি স্ট্রোকের মতো ফিচার নিয়ে আসতে পারে। 1 নম্বর হইতে স্ট্রোকের মতো ফিচার নিয়ে আসতে পারে। 2 নম্বর হচ্ছে হাইড্রোকোপ্যালাস নিয়ে আসতে পারে। 3 নম্বর হচ্ছে ইন্টারক্রেনিয়াল প্রেসার রেজিস্ট হইয়া ব্রেন হার্নিয়েশন হইতে পারে। এটা খুব মানে ডেঞ্জারাস কমপ্লিকেশন। এই ফিচারগুলো নিয়ে আসতে পারে পেশেন্ট কমপ্লিকেশন, দিস আর দ্য কমপ্লিকেশন। তাহলে একটা পেশেন্টের টিউবারকুলোসিস যদি নিয়ে আসে, টিবিএম মানে টিউবারকুলার মেনিনজাইটিস অথবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ব্রেনে যদি টিউবারকুলোমা থাকে, তখন এই ইনভেস্টিগেশনগুলো করবা। কিন্তু একটা কথা মনে রাখবা, কোনো পেশেন্টের লাম্বার পাংচার করার আগে তুমি কনফার্ম হবা যে পেশেন্টের ব্রেনে কোনো স্পেস অকুপাইং লেশন নাই। স্পেস অকুপাইং লেশন যদি না থাকে তাহলে তুমি লাম্বার পাংচার করবে না, আর যদি স্পেস অকুপাইং লেশন থাকে তাহলে লাম্বার পাংচার ইজ কন্ট্রাইন্ডিকেটেড। আচ্ছা, এখন এই পেশেন্টের তুমি হিস্ট্রি নিলা, এক্সামিনেশন করলা, ইনভেস্টিগেশন করলা, তোমার ডায়াগনোসিস টিউবারকুলার মেনিনজাইটিস অথবা তোমার সিএনএস টিউবারকুলোমা। যদি টিউবারকুলার মেনিনজাইটিস হয়, যখন তুমি ডায়াগনোসিস করবা অথবা যদি তুমি সাসপেক্ট করো যে এই পেশেন্টের যে টিবিএম, ইউ শুড স্টার্ট ট্রিটমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আদারওয়াইজ ইউ উইল লুজ দ্য পেশেন্ট। তুমি যদি এই কালচারের জন্য 6 সপ্তাহ দেরি করো তাহলে তোমার পেশেন্ট মারা যাবে। এই জন্য তুমি যদি সাসপেক্ট করো যে এই পেশেন্টের টিবিএম হয়েছে অথবা টিউবারকুলোমা অফ দ্য ব্রেন হয়েছে, তাহলে যদি সাসপেক্ট করো অথবা সাসপেক্ট করলে ইউ শুড স্টার্ট দ্য ট্রিটমেন্ট। যত তাড়াতাড়ি তুমি ট্রিটমেন্ট স্টার্ট করবা তত তাড়াতাড়ি পেশেন্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আর তোমার যদি ট্রিটমেন্ট শুরু করতে দেরি হয় অথবা ডায়াগনোসিস করতে দেরি হয়, তাহলে ইউ উইল লুজ দ্য পেশেন্ট, তার পেশেন্টে মারা যাবে, তার মর্টালিটি বেড়ে যাবে। কেমন? আচ্ছা, তাহলে 1 নম্বর চিকিৎসা, প্রথম চিকিৎসা হলো সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ ট্রিটমেন্ট। 2 নম্বর চিকিৎসা হলো স্পেসিফিক ট্রিটমেন্ট। সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ পেশেন্টের নিউট্রিশন মেনটেন করবে, ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করবে, এগুলো পেশেন্টের হলো সিমটোমেটিক। তার জ্বর থাকলে বা যদি মাথা ব্যথা থাকে তাহলে এরকম প্যারাসিটামল জাতীয় ওষুধ, এটা হচ্ছে তার সিমটোমেটিক অ্যান্ড সাপোর্টিভ। স্পেসিফিক ম্যানেজমেন্ট কি? অ্যান্টিটিবি ড্রাগ। অ্যান্টিটিবি ড্রাগ রেজিম সাধারণত আমরা কম্বিনেশন অ্যান্টিবায়োটিক দেই,
কি কি অ্যান্টিবায়োটিক দেয় সেটা অ্যান্টিটিউবারকুলার ড্রাগ দেয় আইসোনাজাইড, রিফেম্পেসিন, পাইরিজিনামাইড অ্যান্ড ইথাম্বোটল। প্রথম আমরা যে এটা আমরা পালমোনারি টিউবারকুলোসিসের মতো 6 মাস দিই না, এটা কমপক্ষে তোমার অনেক দিন দিতে হবে। সাধারণত 15 থেকে 18 মাস পর্যন্ত টিবিএম এর চিকিৎসা দেওয়া হয়। প্রথমত 2 মাস হতো তোমার ইনিশিয়াল ফেজ, তারপরে তো 16 মান্থ হয়তো তোমার কন্টিনিউশন ফেজ। প্রথমে ফুড ড্রাগ দেই, ফুড ড্রাগ হয়তো 2 মাস, তারপর আর যে দুইটা ড্রাগ, ফুড ড্রাগ মানে হচ্ছে আইসোনাজাইড, রিফেম্পেসিন, তারপর পাইরিজিনামাইড, ইথাম্বোটল, এই 4টি ড্রাগ হলো 2 মাস। আর তারপর 2 মাস পরে পাইরিজিনামাইড এন্ড ইথাম্বোটল বাদ হয়ে যাবে, আর বাকি দুইটা ওষুধ তোমার মিনিমাম 16 মান্থ। আচ্ছা, যদি তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি টিউবারকুলোমা থাকে, সেখানে তোমার ড্রাগ হয়তো 24 মান্থস বা তার বেশিও লাগতে পারে। এখানে টিবিএম বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি টিউবারকুলোমা থাকে, তাহলে অ্যান্টিটিবি ড্রাগ অনেক দিন দিতে হবে। পালমোনারি টিউবারকুলোসিসের মতো না যে 6 মাস দিয়ে বন্ধ করে দিলাম, এখানে অনেক দিতে হবে, হয়তো সাধারণত 1.5 বছর, অথবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি টিউবারকুলোমা থাকে সেখানে 2 বছর। আচ্ছা, এই যে অ্যান্টি টিউবারকুলার ড্রাগ বললাম, এর সাথে তোমার আমরা সাধারণত ভিটামিন B6 দেই। B6 কেন দেই? আইসোনাজাইডের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি সেটা না হয়, সেজন্য আমরা ভিটামিন B6 দিয়ে দেই। আর এর সাথে একটা অ্যাডজুভেন্ট ড্রাগ দেওয়া, সেটা কি? সেটা গ্লুকোকর্টিকয়েড, সাধারণত প্রেডনিসোলন অথবা ডেক্সামেথাসোন। এটা আমরা প্রেডনিসোলন কেন দেই? যে তোমরা জানো যে সাবারকোনাল স্পেসে এক্সুডেট ডেভেলপ করছে, এটা অর্গানাইজড হয়ে তখন কি হবে? ফ্রি ফ্লো অফ সিএসএফ ব্লক হয়ে যাবে, আলটিমেটলি পেশেন্ট ডেভেলপ করবে হাইড্রোকেফালাস বা অন্যান্য কমপ্লিকেশন। এই জন্য এই কমপ্লিকেশনগুলো না ডেভেলপ করে, কেমন কমপ্লিকেশন না ডেভেলপ করে, সেই জন্য আমরা সাধারণত স্টেরয়েড দিয়ে দেয়। স্টেরয়েড গ্লুকোকর্টিকয়েড দিয়ে প্রেডনিসোলন ধরো 1 মিলিগ্রাম পার কেজি বোর্ডের, ধরো 6 উইক দিলাম, 6 to ধরো 1.5 থেকে 2 মাস দেবো, তারপর আস্তে আস্তে টেপার করে আর ধরো মানে 2.5-3 মাসের মতো দিয়ে দেয় আর কি। সাধারণত স্টেরয়েড দেওয়া হয়। স্টেরয়েড অবশ্যই তোমাকে বলতে হবে। তাহলে অ্যান্টিটিউবারকুলার ড্রাগের সাথে আমরা আইদার প্রেডনিসোলন অথবা ডেক্সামেথাসোন। প্রেডনিসোলন তোমরা বলে প্রেডনিসোলন বইতে দুটি লেখা আছে, ডেক্সামেথাসোন আবার প্রেডনিসোলন, তো আমরা সাধারণত প্রেডনিসোলন দিয়ে দেই। এটা আমরা সাধারণত 2 থেকে 3 মাস দিয়ে দিই। কেন দেই? সাধারণত অর্গানাইজেশন মানে যে এক্সুডেট যে সিএসএফ এর ভিতর যে এক্সুডেশন হয়েছে, সেটা যাতে অর্গানাইজড হয়, এটা কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য। আচ্ছা, যদি চিকিৎসা দিতে দেরি হয়, তাহলে এর মর্টালিটি, যে সেজন্য বললাম স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3। আর্লি স্টেজে তুমি যদি ডায়াগনোজ করতে পারো, তাহলে কমপ্লিট রিকভারি, সেখানে 100% কমপ্লিট রিকভারি হতে পারে। আর যদি স্টেজ 3, দ্যাট ইজ অ্যাডভান্স স্টেজে তুমি যদি ডায়াগনোজ করে বা চিকিৎসা দিতে দেরি হয়, তাহলে সেখানে ইউ লুজ দ্য পেশেন্ট, সেখানে মর্টালিটি অ্যাবাউট 30% বা তার বেশি হইতে পারে। কাজে তুমি যখনই ডায়াগনোজ করবা বা সাসপেক্ট করবা, চিকিৎসা দিতে দেরি করবে না। ইউ শুড স্টার্ট ট্রিটমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, ইউ উইল সেভ দ্য পেশেন্ট। কেমন? আচ্ছা, তো তোমাদের কোনো কোশ্চেন আছে এই টিউবারকুলার মেনিনজাইটিসের? টিউবারকুলার মেনিনজাইটিসের কোনো কোশ্চেন আছে? স্যার হ্যাঁ বলো। স্যার যদি পিসিআর এ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের নেগেটিভ আসে, তাহলে স্যার সেক্ষেত্রে কি করব আমরা? আচ্ছা আচ্ছা, কিন্তু সাইন সিমটম প্রেজেন্ট। হ্যাঁ বললাম তো, পেশেন্টের তোমার সেই জন্য আমি বলছি, প্রথমে হিস্ট্রি, পেশেন্ট, তারপর হলো এক্সামিনেশন। তুমি যদি ক্লিনিক্যালি সাসপেক্ট করো যে এই পেশেন্টের টিবিএম হয়েছে, তোমার রিপোর্টে কি আসলো, নেগেটিভ আসলো, পজিটিভ আসলো, দ্যাট ডাজ নট ইন নেগেটিভ রিপোর্ট ডাজ নট এক্সক্লুড ইউর ডায়াগনোসিস। যদি তার সিমটম থাকে, সাজেস্টিভ সিমটম থাকে, এক্সামিনেশন যদি কোনো ফাইন্ডিং পাও, তার উপর ভিত্তি করে তুমি চিকিৎসা দেবা। তোমার যদি পিসিআর পজিটিভ আসে, তাহলে ইট হেল্পস ইউর ডায়াগনোসিস। যদি রিপোর্ট নেগেটিভ আসে, ইট ডাজ নট এক্সক্লুড দ্য ডায়াগনোসিস। কি বলছো বুঝতে পারছো তো? তোমার সিমটম এবং এক্সামিনেশন ফাইন্ডিং, যদি দেখা গেলো যে একটা পেশেন্টের জ্বরের হিস্ট্রি আছে হয়তো 1 মাস, 1.5 মাস, 2 মাস, তার কন্ট্রাক্টেড হিস্ট্রি আছে, হয়তো তার ফ্যামিলির ভিতর টিবি ছিল,
বা তার আশেপাশে সে যে জায়গায় কাজ চাকরি করে বা কাজ করে সেখানে তো কন্ট্রাক্টেড হিস্ট্রি আছে, পেশেন্ট এক্সামিনেশন করে দেখা গেলো যে সাজেস্টিভ সব ফান্ডিং আছে, সিমটম ফান্ডিং সব মিলিয়ে তোমার ডায়াগনোস করতে হবে। তুমি ইনভেস্টিগেশন রিপোর্ট যদি নেগেটিভ আসে, তুমি ইউ শুড স্টার্ট দ্য ট্রিটমেন্ট অ্যাজ আর্লি এজ পসিবল। তুমি যদি ওর জন্য নেগেটিভ রিপোর্টের জন্য বা ধরো রিপোর্টে আসতে দেরি হবে, সেই রিপোর্টের জন্য তুমি যদি দেরি করো তাহলে পেশেন্টের মর্টালিটি বেড়ে যাবে। ক্লিনিক্যাল জাজমেন্ট হচ্ছে বড়। আচ্ছা ঠিক আছে, তোমরা পড়াশোনা করো। আমি তো অলরেডি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, টিউবারকুলার মেনিনজাইটিস বা টিউবারকুলোসিস সেন্টার, তবে একটা জিনিস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি টিউবারকুলোমা থাকে এটি ট্রিটমেন্ট অনেক দিন দিতে হয়, হয়তো 2 বছর বা তার বেশি দিতে হয়। এরপরেও কখনো কখনো সার্জারি প্রয়োজন হতে পারে। আচ্ছা, টিউবারকুলোমা যদি বড় হয়, টিউমারের মতো যদি এরকম ফিচার ডেভেলপ করে, তাহলে কখনো কখনো সার্জারি করা লাগতে পারে। অ্যান্টিটিউবারকুলার ড্রাগ তো পাবি, তার সাথে সার্জারি কখনো কখনো লাগে। যদি ওরা একটা হাইড্রোকোভালাস থাকলো, তার হয়তো পাইপাস ডিফিউশন করা লাগে, ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্ট এই করা লাগে। আচ্ছা দেখ, এই ট্রিটমেন্ট কন্টিনিউ করো। এই যেগুলো পড়লাম, মেনিনজাইটিস পড়লাম, এগুলো করো। নেক্সট ক্লাসে আমরা এনকেফালাইটিস পড়াবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, নমস্কার স্যার। থ্যাংক ইউ, নমস্কার স্যার।